এটা কোনো যুদ্ধ নয়, এটা হচ্ছে গণহত্যা। নির্বিচারে, নৃশংস উপায়ে এবং ঠান্ডা মাথায় গণহত্যা করা হচ্ছে। গণহত্যা কি জিনিস এবং গণহত্যা কেন হয় সেটা আমরা জানি। আমরা জানি যে গণহত্যার কারণ বাংলাদেশে আমরা দেখেছি, কারণ হচ্ছে আধিপত্য, কারণ হচ্ছে জবরদখল, এবং সেই জবরদখলের জন্য গাজা থেকে মানুষ লুটপাট করে সেই জায়গা দখল করার জন্যই এই গণহত্যা চালানো হচ্ছে। আমরা এই গণহত্যার আমরা যে ভুক্তভোগী, আমরা বুঝি যে সেখানে কি ঘটছে এবং কেমন ভাবে শিশু এবং নারীকে হত্যা করা হচ্ছে। এবং এই থেকে এটা তো যুদ্ধ নয়, এটা কোনো ধর্মযুদ্ধও নয়। ধর্মযুদ্ধ অতীতে হয়েছে, মধ্যযুগে হয়েছে, ক্রুসেড হয়েছে, সেটা মধ্যযুগের ব্যাপার। এই যুগে ধর্মযুদ্ধ হয় না। এই যুগে যে যুদ্ধ হয় সেটা হচ্ছে এই ধরনের হত্যাকাণ্ড, গণহত্যা। এবং সেই গণহত্যা আমরা দেখছি। আমরা জানি যে এই যে গণহত্যাটা চলছে, এর মধ্যে দুই পক্ষ। একটা পক্ষ হচ্ছে যে পুঁজিবাদী, নৃশংস পুঁজিবাদী, এবং সেই পুঁজিবাদ এমন অধঃপতনে গেছে যে সে ফ্যাসিবাদের চরম ফ্যাসিবাদের রূপ ধারণ করেছে। সেই ফ্যাসিবাদী শক্তি আরেকদিকে নিরীহ প্যালেস্টাইনের জনগণ। এবং প্যালেস্টাইনের জনগণ মানে হচ্ছে কেবল মুসলমান নয়, সেখানে খ্রিস্টান আছে, ইহুদি আছে, তারাও আক্রান্ত হচ্ছে, তারাও প্রতিরোধ করে দিচ্ছে। আমরা জানি যে প্যালেস্টাইনে যখন এই মুক্তি সংগ্রাম শুরু হয়, তখন সেই সংগ্রামে সবচাইতে দৃঢ়, সবচাইতে অঙ্গীকারবদ্ধ এবং সবচাইতে দুঃসাহসী যে সংগঠন ছিল সেটা হলো প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্ট। এবং তার নেতা জর্জ হাবাস ছিলেন একজন খ্রিস্টান। আমরা জানি নর্ম চমস্কির কথা একটু আগে আলু মোহাম্মদ বললেন, একজন অতিথি। আমরা জানি এডওয়ার্ড সাইড খুব বড় রকমের সাহিত্যিক। সেই সাহিত্যিক প্রচার পেয়ে গিয়ে প্যালেস্টিনের কথা সারা পৃথিবী জুড়ে বলেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত বলে গেছেন তিনি একজন খ্রিস্টান ছিলেন। আমরা আরো জানি যে একজন অধ্যাপক, ইংরেজি সাহিত্যের অধ্যাপক আন্না আউসাকি, তিনি ছিলেন এই মুখপাত্র, এই প্যালেস্টাইনিদের একজন সরব মুখপাত্র। তিনি প্যালেস্টাইনের মন্ত্রিসভার সদস্য পর্যন্ত হয়েছিলেন। তিনিও মুসলমান ছিলেন না, তিনিও একজন খ্রিস্টান ছিলেন। কাজে এই যে ধর্মের, বর্ণের, যে জাতি যে বিভাজন তৈরি করা হয়, এটা পুঁজিবাদীরা তৈরি করে। বিভাজন আসলে দুটো, একদিকে অত্যাচারী শোষণকারী এবং আরেক দিকে অত্যাচারিত। আজকে যখন প্রশ্ন ওঠে যে বিশ্ব বিবেক কি করছে, বিশ্ব বিবেক নীরব কেন? বিশ্ব বিবেক বলে তো কোনো বস্তু নেই। বস্তু যা আছে, ঘটনা যা আছে সেটা হলো একদিকে ক্ষমতাবান, আরেকদিকে ক্ষমতাহীন, একদিকে সুবিধা ভোগকারী, আরেকদিকে সুবিধা বঞ্চিত। এই যে ক্ষমতাবান সুবিধা ভোগকারীরা তারা অত্যাচার করছে, অন্যদিকে মানুষ আর্তনাদ করছে, অত্যাচারিতরা আর্তনাদ করছে, অত্যাচারিতরা প্রতিবাদ করছে। এবং সারা বিশ্বে যারা হৃদয়বান মানুষ, যারা বিবেকবান মানুষ, তারা এই প্রতিবাদে অংশ নিচ্ছে। কাজে এই বিশ্ব বিবেক বলে কোনো বস্তুর আমরা সন্ধান পাই না। বিশ্ব বিবেক সাড়া দেবে না। আরো বিশ্ব কেন সাড়া দিচ্ছে না? এক সময় দিত, কিন্তু তাদের নিকটতম প্রতিবেশী, তাদের আত্মীয়, তাদের ভাই বোনের মতো যারা, সেই প্যালেস্টাইনেরা যখন এখন নির্বিচারে তাদের যখন হত্যা করা হচ্ছে, তখন আরো বিশ্ব কেন সাড়া দেয় না?
এই বড় বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্র, তারা নীরব আছে। নীরব থাকা মানেই হচ্ছে ইসরায়েলকে সমর্থন দেওয়া। তারা এটা দেয়, এই দেয় না এই জন্য যে তারাও ওই ইসরায়েলি পর্বতের মতো, জাহানবাদীর মতো, তারাও পুঁজিবাদে দীক্ষিত। এবং সমস্যাটা হচ্ছে এই পুঁজিবাদে কেটে হিটলার এর কথা আমরা জানি, হিটলারকে আমরা নিন্দা করি, এরা আত্মহত্যা করেছে। কিন্তু হিটলারের যে মতবাদ, সেই মতবাদ, তার যে আদর্শ, তার যে ধারণা, সেইটা তো বাদল হয়। কাজেই হিটলার কেবল একজন মানুষের নাম নয়, হিটলার একটা ব্যবস্থারও নাম, এবং হিটলার একদম আদর্শেরও নাম। সেই আদর্শটা হচ্ছে এই পুঁজিবাদী আদর্শ এবং পুঁজিবাদী আগ্রাসন। তাই আমরা দেখছি যে বিশ্ববিবেক নীরব। তাই আমরা দেখছি যে আরো বিশ্ব কোনো সাড়া দিচ্ছে না, কিন্তু বিবেকবান মানুষরা আর্তনাদ করছে, তারা প্রতিবাদ করছে। তাহলে যে জিনিসটা দাঁড়ায় এখানে এসে যে আমরা যে আরেকটা জিনিস দেখি, মিডিয়ার ভূমিকা। মিডিয়া আজকের দিনে এত শক্তিশালী যে সে সত্যকে মিথ্যা প্রমাণিত করে তুলতে পারে এবং মিথ্যাকে সত্য বলে জানতে পারে, এবং অর্ধ সত্য, যেটা সত্যও নয় মিথ্যাও নয়, সেই অর্ধ সত্যকেও নানান নিয়ে নানান রকম খেলা করতে পারে। এই মিডিয়া সম্পূর্ণভাবে এই পুঁজিবাদীদের হস্তগত। কাজে এই মিডিয়ার দ্বারা যে খবর আমরা পাচ্ছি, সেই মিডিয়ার মাধ্যমে পাচ্ছি, তারা সম্পূর্ণ খবরটা দিচ্ছে না। বাস্তবতা হচ্ছে এই যে এখন যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে যে পুঁজিবাদ আজকে চরমতম আকার ধারণ করেছে। পুঁজিবাদ প্রকৃতিকে ধ্বংস করছে, পুঁজিবাদ মনুষ্যত্বকে ধ্বংস করছে, এবং সেই মনুষ্যত্বকে যে ধ্বংস করছে তার নিষ্ঠুরতম এবং অতি সাম্প্রতিকতম নিদর্শন হচ্ছে এই গণহত্যা, যেটা এখানে ঘটছে। এবং এই গণহত্যা তারা চালিয়ে যাচ্ছে, তার কারণ তাদের শক্তি আছে। আমরা দেখবো সেই জন্য যেটা আজকে দরকার সেটা হচ্ছে এই পুঁজিবাদী যে ফ্যাসিবাদী চিন্তা, যে আদর্শ ব্যবস্থা, তাকে পৃথিবী থেকে বিদায় করা। এবং এই যে শত শত বছর ধরে যে ব্যক্তি মালিকানার ব্যবস্থা আমরা দেখেছি, সেই আদিম সাম্যবাদের পর থেকে আমরা যে ব্যবস্থা দেখেছি, যে সভ্যতায় গিয়েছে ধাপে ধাপে ক্রমাগত, এবং এখন অত্যাশ্চর্য উন্নতির দিকে চলে গেছে। এবং এখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের কথা শুনছি। এই সমস্ত কিছুর মধ্যে যে ঘটনাটা আমরা দেখি, সেটা হচ্ছে ধারাবাহিক ভাবে দেখি, সেটা হচ্ছে যে ব্যক্তি মালিকানার অবস্থা। সেই দাস ব্যবস্থা, সামন্তবাদী ব্যবস্থা, পুঁজিবাদী ব্যবস্থা, সমস্ত কিছুর মধ্যেই এই ব্যক্তি মালিকানা ছিল। আজকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ব্যক্তি মালিকানার জায়গাতে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করা। আজকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পুঁজিবাদকে বিদায় করা। পুঁজিবাদকে কেবল ব্যবস্থা হিসেবে বিদায় করা নয়, পুঁজিবাদকে আদর্শ হিসেবেও বিদায় করা। এবং পুঁজিবাদ যতদিন আছে ততদিন এই গণহত্যা চলবে। এবং এই গণহত্যা কেবল প্রকাশ্যে যে ঘটেছে তা নয়, আমরা যে কেবল বোমা মেরে মানুষ পুরানো, মেশিন গানে মানুষ উড়ানো, কেমিক্যাল ওয়েপন ব্যবহার করে মানুষ হত্যা করা, সেইটি দেখছি তা নয়। বাণিজ্যের মধ্য দিয়ে নীরবে মানুষ হত্যা করছে। এবং এই বাণিজ্যিক যে ধারা, সেই হচ্ছে সেই বাণিজ্য আমরা দেখি, তারা অস্ত্র ব্যবসা করছে, তারা মাদক ব্যবসা করছে, তারা পর্নোগ্রাফির ব্যবসা করছে। এবং এই ব্যবসার মধ্য দিয়ে মানুষের যে মনুষ্যত্ব, সেইটাকে কেবল খর্ব করছে না, সেইটাকে সেইটিকে নিহত করার চেষ্টা করছে। তারা উদার বাণিজ্যিক কারণের কথা বলেছে, সেই উদার বাণিজ্যিকের এখন কোথায় গেল? উদারতা কোথায় গেল? সেই মুক্ত বাণিজ্য কোথায় গেল? ট্রাম্প আজকে কি করছে? সেই
কাজী ট্রাম্প এবং হিটলার এবং নেতানিয়াহু যে একই ধারাবাহিকতায় আসছে সেই ক্ষেত্রে হিটলার আত্মহত্যা করলেও হিটলারের আদর্শ, হিটলারের ব্যবস্থা আত্মহত্যা করেন। কাজে ওই ব্যবস্থার বিরুদ্ধে, ওই আদর্শের বিরুদ্ধে, দুটোরই বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামটা আজকে প্রয়োজন। এবং আমরা যখন এই ফিলিস্তিনি ভাইদের প্রতি সমর্থন জানাই, তখন আমরা ওই কথাটাই বলতে চাই যে ওই সত্যটাকে তুলে ধরতে চাই যে পুঁজিবাদকে পৃথিবী থেকে বিদায় করতে হবে, এবং এ বিদায় করতে না পারলে মানুষের শপথ বেঁচে থাকবে না। প্রকৃতি হয়তো ধ্বংস হবে, মানুষও ধ্বংস হবে, এবং মানুষের মনুষ্যত্ব ধ্বংস হবে। এই আদর্শের যে লড়াইটা, সে লড়াইটা সর্বত্র চলছে। আমরা এটা দেখছি যে এই যে ধরুন এই ব্যবস্থার মধ্যে ধনীরা আরো ধনী হচ্ছে। বিল গেটস অনেক ধনী হয়েছেন, কিন্তু বিল গেটসের পারিবারিক জীবনে যেটা ঘটেছে সেটা খুব কৌতূহলপূর্ণ। সেটা হচ্ছে এই যে তার বিবাহ বিচ্ছেদ ঘটেছে, এবং সম্প্রতি তার স্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন যে এই বিচ্ছেদটা প্রয়োজনীয় ছিল। কেন প্রয়োজনীয় ছিল? প্রয়োজনীয় ছিল এই জন্য যে মূল্যবোধের রক্ষা করা দরকার ছিল। তিনি ইঙ্গিত করে এটা বলছেন যে সবচাইতে নিকটতম যে সম্পর্ক, সেই পারিবারিক সম্পর্কের মধ্যে যে মানবিক মূল্যবোধ তার মধ্যে ছিল, একজন মানুষ হিসেবে যে মূল্যবোধ ছিল, সেই মূল্যবোধ বিপন্ন হয়েছে। সেই জন্য এই বিচ্ছেদ প্রয়োজনীয় হয়ে পড়েছে। আমরা তাই ফিলিস্তিনি জনগণের সাথে যে সংহতি জানাচ্ছি, সেই সংহতি জানানোর সাথে সাথে আমাদের এই কর্তব্য আমাদের আছে যে পুঁজিবাদকে, তার ব্যবস্থা, এই পুঁজিবাদী ব্যবস্থাকে পৃথিবী থেকে বিদায় করতে হবে। আমরা এত আশ্চর্য প্রাচুর্য দেখছি পৃথিবীতে, খাদ্যের কোনো অভাব নাই, কিন্তু এর মধ্যেই প্রতিদিন 25,000 করে লোক অনাহারে মারা যাচ্ছে। তথ্য এই কথা বলছে। লক্ষ লক্ষ মানুষ আশ্রয়হীন, এবং অত্যন্ত ধনী যে সমস্ত দেশ, সেই সমস্ত দেশেও আমরা দেখি যে মানুষ আশ্রয়হীন, রাস্তাঘাটে ঘুমায়, থাকার জায়গা নেই। তো এই যে বৈষম্য, এই যে যত উন্নতি তত বৈষম্য, যত উন্নতি তত ধ্বংস, এই যে যত উন্নতি তত মানুষের নিঃসঙ্গতা, তত মানুষের মধ্যে হতাশা, এবং সারা পৃথিবী জুড়ে এখন যে হতাশা বিরাজ করছে, তার কারণ হচ্ছে এই পুঁজিবাদ। এবং যেহেতু সেই পুঁজিবাদকেই বিদায় করতে হবে, এবং বিদায় করার জন্য প্রত্যেকটা দেশে যেটা প্রয়োজন সেটা কেবল সংহতি জানানো নয়। সংহতি তো আমরা জানাবই, এর সঙ্গে সামাজিক বিপ্লবের প্রয়োজন। এই সামাজিক বিপ্লব প্রত্যেকটা দেশে প্রয়োজন। সেই সামাজিক বিপ্লবের মধ্য দিয়ে যেটা সম্ভব হবে সেটা হলো ব্যক্তি মালিকানার জায়গাতে সমষ্টিগত মালিকানা, সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করা। এক কথায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। সমাজতান্ত্রিক একটা বিশ্ব গড়ে উঠেছিল, তার পতন ঘটেছে আমরা জানি, পতন ঘটার কারণও আমরা জানি, কিন্তু আমরা এও জানি এই সমাজতান্ত্রিক ব্যবস্থা ছাড়া মানুষের মুক্তির কোনো সম্ভাবনা নেই। সেটা তার এই গণহত্যা চলবে, প্রকাশ্য গণহত্যা চলবে, নির্লজ্জ গণহত্যা চলবে, নিষ্ঠুর গণহত্যা চলবে, আবার ব্যবসার মাধ্যমে মানুষকে হত্যা করা হবে, মানুষের উপর নিপীড়ন চালা হবে, শোষণ চালানো হবে। সেই জন্যই আমাদের এই উপলব্ধিটা প্রয়োজন যে সামাজিক বিপ্লব ছাড়া পুঁজিবাদকে হটানো যাবে না। এবং এই কাজটা একটা রাজনৈতিক কাজ, কিন্তু এর কাছে কানুন এর সঙ্গে ক্ষমতা জড়িত। কিন্তু ক্ষমতা তো রাষ্ট্রের হাতে, এবং রাষ্ট্র তো রক্ষণশীল নয়, কেবল রক্ষণশীল নয় না, রাষ্ট্র তো মনুষ্যত্ব বিরোধী যারা যারা পুঁজিবাদের সমস্ত তাদের হাতে। সেই সেই মানুষগুলো তো আমরা দেখি, আমাদের দেশেও দেখেছি। আমাদের দেশে যে স্বৈরশাসকের পতন ঘটলো, তার যে মূর্তি, সেই মূর্তি সারা পৃথিবী জুড়ে স্বৈরশাসকদের মূর্তি, অবিচ্ছিন্ন মূর্তি। সেই মূর্তি তার বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামটাই হচ্ছে মানুষের মুক্তির সংগ্রাম। এবং ফিলিস্তিনি ভাইরা, বোনেরা
যে সংগ্রাম করছেন সেটা তাদের মুক্তির সংগ্রাম শুধু নয়, সেই সংগ্রাম আমাদেরও সংগ্রাম। এবং সেই সংগ্রাম হচ্ছে এই পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে তাকে বিদায় করার সংগ্রাম। এর জন্য রাজনৈতিক, এটা একটা রাজনৈতিক ঘটনা। এই বিপ্লব, যে বিপ্লবের কথা বলছি সেটা রাজনৈতিক ভাবে করবে, কিন্তু এর জন্য সামাজিক এবং বিশেষভাবে সাংস্কৃতিক প্রস্তুত প্রয়োজন। আমাদের জন্য এই জন্য জ্ঞানের অনুশীলন দরকার হবে, বুঝতে হবে, পৃথিবীটাকে বুঝতে হবে, যাতে করে পৃথিবীটাকে বদলাতে পারি। বদলানোর জন্য বুঝতে হবে, কেবল বোঝার জন্য বোঝা নয়। এবং এই পৃথিবীকে বদলাতে হলে সেই সংস্কৃতির চর্চা, যেটা বাংলাদেশে এখন নেই, সেই সংস্কৃতির চর্চা আদর্শ নিরপেক্ষ হবে না। সেই সংস্কৃতির চর্চাকে হতে হবে সমাজ বদলের লক্ষ্যে, এই ব্যক্তি মালিকানার জায়গায় সামাজিক মালিকানা প্রতিষ্ঠার লক্ষ্যে এই সাংস্কৃতিক তৎপরতা চালাতে হবে। সেই কথাগুলো বলে ফিলিস্তিনি মানুষদের প্রতি, এই নিপীড়িত মানুষদের প্রতি আমাদের সংহতি জানিয়ে, আপনাদের সকলের সঙ্গে সংহতি জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে এখানে আসার জন্য আমি আমার বক্তব্য এখানে